ওকে, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি। এই যে এই স্লাইডটা কি দেখা হয়েছিল? এটা পুরোপুরি দেখা হয় না। আচ্ছা, তো যেটা আছে সেটা হচ্ছে প্রথমে ডিজিটাল মার্কেটিং অ্যাকচুয়ালি কি। ডিজিটাল মার্কেটিং হলো আধুনিক প্রচার, যার মাধ্যমে আমরা আমাদের পণ্য বা সার্ভিসটিকে ভিজুয়ালভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা প্রচার সিস্টেম যার মাধ্যমে আমরা আমাদের পণ্য বা সেবা মানুষের কাছে পৌঁছাবো, এইটুকু আমরা জানি। তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সুবিধা কি। ডিজিটাল মার্কেটিং এর সুবিধা হচ্ছে আপনি আপনার বিজনেসকে মানুষের কাছে পরিচিত করতে পারবেন এবং ব্যবসার বিক্রি বাড়াতে পারবেন। এখন কথা হচ্ছে মানে একটা ব্যবসা দাঁড় করালে সেটা পরিচিত করানো মানুষের কাছে, আমরা তো জানি যে পরিচিত করানো যায়, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এর সুবিধা কি। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সুবিধা হচ্ছে আগে আপনি যতটা দ্রুত এটা প্রচার করতে পারতেন, এখন আপনি তার থেকে বেশি এটাকে দ্রুত প্রচার করতে পারবেন। আগে যদি আপনি 10টা মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং এর যে প্রসেসগুলো সেগুলো অ্যাপ্লাই করলে এখন আপনি 100 মানুষের কাছে অনায়াসেই পৌঁছায় দিতে পারবেন। আর যত মানুষ জানবে তত বেশি আমাদের ব্যবসা বিক্রি বাড়বে। আগে যদি 10 জন মানুষ জানতো, সেখান থেকে হয়তো 3 জন 5 জন মানুষ কিনতো, কিন্তু 100 জন মানুষ জানলে কি আরো বেশি মানুষ কিনবে, তাই না? তো এই জন্য জি এটা ম্যাম, হচ্ছে 10 ডিজিটাল জনই কিনবে। মার্কেটিং এর সুবিধা, যে আমরা যত মানুষকে জানাতে পারবো তত আমাদের বিজনেসটা বড় হবে এবং আমাদের ব্যবসার বিক্রিটাও বাড়বে। তারপর আছে টাইপস অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং অ্যাকচুয়ালি কত ধরনের? ডিজিটাল মার্কেটিং এর মধ্যে 7টা ভাগ আছে। 7টা ভাগের মধ্যে প্রথমটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, যাকে বলে SEM। তারপর এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটাকে বলে শর্টকাটে SMM। অনেক ক্লায়েন্ট আছে বলতে পারে আমি SMM করব, তো এটাকে বলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর আছে কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, CPA মার্কেটিং, সিপি। মোবাইল মার্কেটিং। এই 7 ধরনের মার্কেটিং আছে। আমরা যদি এই 7 ধরনের শিখতে পারি, আমরা যত বেশি স্কিল ডেভেলপ করব তত বেশি আমাদের জন্য লাভ। একটা মানুষ যদি একসাথে 4-5টা স্কিল অ্যাচিভ করতে পারে, সে যেই জায়গায় যাক, তার চাকরি না হয়ে সে ফিরে আসবে না। তার মানে একজন ব্যক্তি যখন শুনবে যে এই পার্সনটা 4-5টা বিষয় স্কিল, তখন তার চাকরি ওখানে হবেই, অনায়াসই হবে, এবং তার ভ্যালুটাও থাকবে ওই জায়গায় সবচেয়ে বেশি। সো জীবন লাইফে যাই করেন, স্কিল ডেভেলপ করবেন, অনেক বেশি স্কিল ডেভেলপ করেন, দেখবেন মানে আপনি টাকার পিছনে না ছুটে স্কিল ডেভেলপের পিছনে ছুটেন, টাকা অটোমেটিক্যালি আপনার পিছনে ছুটবে। ওকে ম্যাম। তারপর আছে, প্রথমে আছে যেটা, সেটা হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হলো একটি সফটওয়্যার প্রোগ্রাম। এই সার্চ ইঞ্জিনের কাজটা কি? সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে যা লোকেদেরকে তারা অনলাইনে যে তথ্য খুঁজছে তা খুঁজে পেতে সাহায্য করে। অর্থাৎ আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমরা কোনো একটা বিষয় সম্পর্কে সার্চ করি, গুগলকে আমাকে সেই বিষয়টা খুঁজে পেতে সাহায্য করবে। আমি যদি গুগলে গিয়ে এখন বর্তমানে সার্চ করি যে ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কি এটা লিখে যদি সার্চ করি, দেখেন গুগলকে আমাকে সেই বিষয়টা নিয়ে তথ্য দিচ্ছে না, যে অ্যাকচুয়ালি জি ম্যাম। ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি। তো গুগল যেহেতু আমাকে সেই বিষয়টা নিয়ে ইনফরমেশন দিচ্ছে যে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং কি, তাহলে গুগলকে আমি একটা সার্চ ইঞ্জিন করতে পারি। জি। এখন আপনি আইডিয়া করেন যে আরো কত ধরনের সার্চ ইঞ্জিন তাহলে আছে, যেখানে গিয়ে আমরা কোনো বিষয় লিখে সার্চ করলে সেটা আমাকে সেই বিষয়টা দিয়ে দিবে। যেমন আমি আপনাদেরকে যদি বলি যে ইউটিউব একটা সার্চ ইঞ্জিন, বলা যাবে? ইউটিউবকে কি সার্চ ইঞ্জিন বলা যায়? জি নো ম্যাম। ইউটিউবে তো আপনার সার্চ করলে তো অনেক কিছুই দেখা যায়, যেটা মানুষ সার্চ করে সেটাই তো দিয়ে দেয়, তো ওকেও তো সার্চ ইঞ্জিন বলা যেতে পারে। হ্যাঁ, ইউটিউবকেও আমরা সার্চ ইঞ্জিন বলতে পারি।
তারপরে হচ্ছে যেমন আমি আপনাদেরকে কিছু ছবির সাইট বলছিলাম, যেমন পিক্সেলস, তো পিক্সেলস কি হ্যাঁ কোনো হ্যাঁ, সার্চ ওখানে ইঞ্জিন তো হতে পারে? আমরা, হ্যাঁ ম্যাম, ওখানে তো যেটা সার্চ করলে সেটা আমাদেরকে, ওটা সার্চ ইঞ্জিন আমাদেরকে দিয়ে দেয়, রাইট, পিক্সেল আমরা আমাদেরকে দিয়ে যেখানে দেয় গিয়ে কোনো যেটা। কিছু সার্চ করব সেই জায়গাটা যদি আমাদের ওই বিষয় সম্পর্কে সমস্ত ইনফরমেশনটা দিয়ে দেয়, তাহলে আমরা বুঝতে পারবো যে ওটা অ্যাকচুয়ালি একটা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে মার্কেটিং কি সেটা তো আমরা জানি। এই সার্চ ইঞ্জিন কিভাবে করতে হয়? সার্চ ইঞ্জিনটা মূলত আমরা করি দুই ভাবে, একটা হলো পেইড আর একটা হলো অর্গানিক। এখন পেইড জিনিসটা কি? পেইডটা হচ্ছে যে দেখা যাক এই জায়গায় আছে নাকি। আচ্ছা দেখেন তো, এখানে স্পন্সর নামে কিছু লেখা আছে। জি ম্যাম, স্পন্সর নামে একটা কথা লেখা আছে, কিন্তু ঠিক আমি আগের পৃষ্ঠায় যখন ছিলাম তখন কি কোনো স্পন্সর রিলেটেড কিছু ছিল? ছিল না। কিন্তু এইবার যখন 10 মিনিট স্কুল লিখে সার্চ করলাম তখন এখানে স্পন্সর কথাটা আছে। এর কারণ কি? কারণ হচ্ছে 10 মিনিট স্কুল কিন্তু সব সময় পেইড মার্কেটিং করেই থাকে। সে তার মার্কেটিংটা পেইড প্রসেসে বেশি করে। 10 মিনিট স্কুল অল টাইম এই সার্চ ইঞ্জিনে পেইড মার্কেটিং করে, অর্থাৎ সে গুগলকে টাকা দেয়, তার বিনিময়ে গুগল তার এই যেই ব্লগটা আছে বা তার যে ওয়েবসাইট আছে সেটাকে সে সবসময় র্যাঙ্কিংয়ে রাখে, গুগলকে সবসময় র্যাঙ্কিংয়ে রাখে। আর আমি যদি ডিজিটাল মার্কেটিং কি এটা লিখে সার্চ করি তখন দেখা যায় যে এইখানে কিন্তু 10 মিনিট স্কুল র্যাঙ্কিংয়ে নেই। এখানে র্যাঙ্কিংয়ে আছে কে? ঘুরি লার্নিং। সেইখানে র্যাঙ্কিংয়ে থাকার কারণ, কিন্তু তার উপরে তো স্পন্সর লেখা নেই। তাহলে সে র্যাঙ্কিং কেন? কারণ সে অর্গানিক প্রসেসের র্যাঙ্কিং করছে এটা। ম্যাম, আমি যখন পেড দিব গুগলকে, তখন তো হিসাবে টাকা দিয়ে যখন করাবো তখন তো আমারটাই তো সামনে আসার কথা ছিল। তো এখানে আমারটাই ফ্রি আসলো সামনে কেন? আসবে কারণ আমি যদি ওই কিওয়ার্ডটা লিখে এসইও করি, তারপরে আমি যদি ওই কিওয়ার্ডটা গুগলকে দেই, তারপরেই কিন্তু আমারটা সামনে আসবে। 10 মিনিট স্কুল ডিজিটাল মার্কেটিং কি প্রপার এই কিওয়ার্ডটা হয়তো দেয়নি, যার কারণে তার এটা র্যাঙ্কিংয়ে নেই। ঠিক আছে? মানে এক কথায় বলা যায় যে যদি আমি মানে পেড করি বা অর্গানিক ভাবে যদি করি, যদি আমার যে কিওয়ার্ডটা যেটা দিয়ে আমি করছি, এসইও করছি, সেটা যদি থাকে, সেটা আমার পেড হোক বা অর্গানিক হোক, আমারটাই সামনে আসবে। না, বিষয়টা এরকম না। অর্গানিক হইলে আমার জিনিসটা সামনে আসতে খুব কষ্ট হবে। দেখা যায় এই যেই ঘুরি লার্নিং, সে যে র্যাঙ্কিংয়ে আছে, সে কিন্তু আজকের থেকে র্যাঙ্কিংয়ে না, সেই র্যাঙ্কিং পজিশনটা কিন্তু অনেক আগের থেকে ধরে আছে। এই যে ঘুরি লার্নিং আর আইটিনেট হোস্টিং, এই দুইটার মধ্যে কিন্তু প্রতিনিয়ত প্রতিযোগিতা চলে, এটা কি জানেন? এই দুইটার মধ্যে প্রতিনিয়ত প্রতিযোগিতা চলে। আজকে দেখতেছেন ঘুরি লার্নিং সামনে, কালকে দেখবেন আইটিনেট হোস্টিং সামনে, তার আগের দিন আবার দেখবেন ঘুরি লার্নিং সামনে। ওরা কিন্তু প্রতিনিয়ত কম্পিটিশনের মধ্যে থাকে। এসইও যে আমি একদিন করে রেখে দিলাম ওইটা সবসময় আমার র্যাঙ্কিং থাকবে এরকম না। এই এসইওটা আমাকে প্রতিনিয়ত করতে হয় র্যাঙ্কিং পজিশনটা ধরে রাখার জন্য। আমি যদি অর্গানিক ভাবে করি তাহলে দেখা যায় যে আমি এখানে অর্গানিক ভাবে এসইও করাতে আমার আগে কারা আছে, আইটিনেট হোস্টিং, ঘুরি লার্নিং, তারা আছে। তো তাদেরকে যদি আমার বিট করতে হয়, তাদেরকে যদি ক্রস করতে হয়, তাহলে আমার এখানে এসইওটা করতে হবে তাদের থেকেও খুব বেশি ভালোভাবে। যদি তাদের থেকে ভালোভাবে না করি, কয়েকটা কিওয়ার্ড আমি দিয়ে দিলাম, আমারটা কিন্তু র্যাঙ্কিং করবে না। No. তার উপরে আবার শুধু যে কিওয়ার্ড দিলেই আমারটা র্যাঙ্কিং করবে তা না। আমার ওয়েবসাইট বলেন, আমার সোশ্যাল সাইট বলেন, সেগুলোর একটা টাইম থাকতে হবে, যেমন অ্যাটলিস্ট 6 মাস, 1 বছর এরকম পুরাতন হইতে হবে, এরকম পুরনো হবে, আমার এসইও গুলা ভালো হবে, আমার কন্টেন্ট গুলা ভালো হবে, তখন দেখবেন অটোমেটিক্যালি আমারটা র্যাঙ্কিং এ চলে যাবে। কিন্তু যদি আমি পেইড মার্কেটিং করি
তখন দেখা যায় যে যেই কিওয়ার্ডগুলো দিছি আমি করার সময়, মার্কেটিং করার সময়, সেই কিওয়ার্ডগুলো লিখে যদি কেউ সার্চ করে, এখন সেই কিওয়ার্ড যদি ঘড়ি লার্নিং দেয় বা আইটি নেট হোস্টিংও দেয়, তারপরও আমারটাই র্যাঙ্কিংয়ে থাকবে, কারণ আমি পেইড মার্কেটিং করছি। কিন্তু সেই কিওয়ার্ডটা আমাকে দিতে হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। এটাই হচ্ছে পেইড আর অর্গানিকের মধ্যে ডিফারেন্স। এরপর আছে সার্চ ইঞ্জিন নেমস। কত ধরনের সার্চ ইঞ্জিন অ্যাকচুয়ালি আছে, এখানে আমি 10টা রাখছি, কিন্তু যদি রিসার্চ করেন আরো আরো অনেক ধরনের সার্চ ইঞ্জিন আছে। যেমন এখানে তো ফায়ারফক্সের কথা অ্যাডই করিনি। তো দেখেন কতগুলো কি কি আছে। গুগলের নাম আমরা জানি। বিং শুনছি কিনা জানি না, বাট বিং আছে, ইয়াহু, ইয়ান্ডেক্স, ডাকডাকগো, বাইডু, ask.com, নেভার, ইকোসিয়া, অল, এগুলো প্রত্যেকটা এক একটা সার্চ ইঞ্জিন, প্রত্যেকটা। যেমন আমি যদি ইয়ান্ডেক্সটা একটু দেখাই, ইয়ান্ডেক্সও কিন্তু একটা সার্চ ইঞ্জিন। এই যে ইয়ান্ডেক্স, এই ইয়ান্ডেক্সে গিয়ে আমি এই যে ছবি যদি চাই, ছবি বের করে দিবে। জাস্ট সার্চ করব, ফাইন্ড এভরিথিং। আমি ভিডিও চাই, সার্চ করলে ভিডিও দিয়ে দিবে। আমি যদি কোনো লোকেশন চাই, ম্যাপ লোকেশন দিয়ে দিবে। ট্রান্সলেট করতে চাইলে পারবো। ওয়েদার, মেইল, গেমস, কি চাই আমি সবই কিন্তু আমি ইয়ান্ডেক্সের থেকে পাচ্ছি। তাহলে ইয়ান্ডেক্স একটা সার্চ ইঞ্জিন, অবভিয়াসলি একটা সার্চ ইঞ্জিন ইয়ান্ডেক্স। সো এভাবে বোঝা যায় যে আমরা এগুলা থেকে যেগুলাতেই যাই না কেন, প্রতিটাতে আমরা সার্চ করলে জিনিসগুলো পাবো, যার কারণে এগুলোকে আমরা এক একটা সার্চ ইঞ্জিন বলি। তারপর আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? সোশ্যাল মিডিয়া হলো সেই প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা নিজেদের মধ্যে সামাজিক নেটওয়ার্ক তৈরি করে। এটা আমরা ছোটবেলাতেই পড়ছি। তো আমরা সামাজিক নেটওয়ার্ক তৈরি করি ঠিক কোথায় কোথায়? ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, তাই না? এইসব জায়গাগুলোকে তো আমরা সোশ্যাল মিডিয়া বলি, আর এগুলো কিন্তু আমরা বেশি চিনি এইসব জায়গাগুলো। তো এইসব জায়গাগুলোতে যখন আমরা নিজেদের মধ্যে সামাজিক নেটওয়ার্ক তৈরি করি, তখন সেই জায়গাগুলোকে তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। সোশ্যাল মিডিয়া বলে, নট মার্কেটিং। আমরা সামাজিক নেটওয়ার্ক তৈরি করি নিজেদের মধ্যে, এটাকে বলে সোশ্যাল মিডিয়া। বাট মার্কেটিং জিনিসটা কি? এটা মার্কেটিং কখন হবে বলতে পারেন? যখন এই সোশ্যাল মিডিয়া, হ্যাঁ বলেন, যখন দেখা যাচ্ছে আমি কোনো একটা সোশ্যাল মিডিয়াতে আমার কোনো প্রোডাক্ট বা আমার কোনো কিছু দিলাম, সেই জিনিসটা অধিকতর মানে দেখা যাচ্ছে যে অনেকের কাছে পৌঁছাবে, তখনই এটা মার্কেটিং হবে। যখন এই সোশ্যাল মিডিয়াটাকে আমি আমার বিজনেসের ক্ষেত্রে বা কোনো কিছু প্রচার করার ক্ষেত্রে কাজে লাগাবো, তখন সেটা হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা দুই ভাবে করি, একটা পেইড, একটা অর্গানিক। ঠিক আছে, একটা পেইড মার্কেটিং, একটা অর্গানিক মার্কেটিং। আমরা যখন ফেসবুক, আচ্ছা, তো এই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ, অনেক সময় দেখবেন এখন গরম, তো এই গরমের ক্ষেত্রে বেশিরভাগ দেখবেন যে আপনার সামনে কিন্তু ফ্যানের অ্যাড আসে, বেশি বেশি ফ্যানের অ্যাড আসে, যে এয়ার কুলার ফ্যান, এসি ফ্যান, এই ফ্যানগুলোর কিন্তু এখন বর্তমানে হিউজ অ্যাড আসে। তো এই অ্যাডগুলোর উপরে একটু জাস্ট খেয়াল করে দেখবেন যে স্পন্সর কথাটা কিন্তু ওইখানেও লেখা। তো স্পন্সর লেখা তার মানে বোঝাই যাচ্ছে যে আমরা মেয়েটাকে পে করে তার বিনিময়ে আমরা আমাদের এটাকে মানুষের কাছে পৌঁছাচ্ছি। ঠিক আছে, সার্চ ইঞ্জিন, ইউটিউব, এগুলোর ক্ষেত্রে আমরা পে করি কাকে? কাকে পে করে আমরা র্যাঙ্কিং এ থাকি বলেন তো? গুগলকে। এগুলোর ক্ষেত্রে আমরা গুগলকে পে করে র্যাঙ্কিং এ থাকি। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোর ক্ষেত্রে আমরা কাকে পে করি বলেন তো? হ্যালো, হ্যালো, কন্টেন্ট মার্কেটিং কি? কন্টেন্ট মার্কেটিং হলো এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের তথ্য অন্যের কাছে উপস্থাপন করতে পারি। তো কন্টেন্ট মার্কেটিং কি জিনিসটা সেটা দেখি।
কন্টেন্ট মার্কেটিং হলো যেমন আমি এখানে ডিজিটাল মার্কেটিং কি এই জিনিসটা লিখে সার্চ করেছি, তাই না? এখন এখানে এটা লিখে সার্চ করাতে এই যে ঘুরি লার্নিং জি সে তাকে আমার সামনে সাজেস্ট করছে। কেন করছে? এর কারণ হচ্ছে ঘুরি লার্নিং এই ডিজিটাল মার্কেটিং নিয়ে হয়তো কোনো ইনফরমেশন এখানে সাজেস্ট করছে বা শেয়ার করছে, যেটা পড়ে হয়তো আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি। এই জন্য ঘুরি লার্নিং কে সাজেস্ট করছে। তো আমি যদি এখন একটু ভিতরে গিয়ে চেক করে দেখি, তাহলে দেখা যাবে ঘুরি লার্নিং সম্পর্কে সে অনেক বড় একটা ইনফরমেশন হিউজ। এটাকে আমরা যদি আমাদের বইয়ের ভাষা বলি তাহলে সেটাকে বলবে প্যারাগ্রাফ বা রচনা। আর যদি আমরা আমাদের এই অনলাইন সেক্টর বা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলি তাহলে সেটাকে বলবে কি? কন্টেন্ট। এটাকে বলবে কন্টেন্ট। তো সে একটা কন্টেন্ট এখানে শেয়ার করছে। এই কন্টেন্টটা পড়ে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আইডিয়া নিতে পারবো। ওকে, তো আমরাও কিন্তু কন্টেন্ট শেয়ার করি। কখন করি? যখন আমরা অনলাইনে কোনো পোস্ট করি, ফেসবুকে কোনো পোস্ট করি, তখন ওই পোস্টটাতে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাচ্ছি তার জন্য কিন্তু উপরে আমরা অনেক সময় ক্যাপশন দিয়ে দিই না? ওই ছোট্ট ক্যাপশনটাও একটা কন্টেন্ট। অর্থাৎ মোট কথা হচ্ছে আমি আমার বিষয়বস্তুটাকে মানুষের কাছে বোঝানোর জন্য বা তাদের কাছে উপস্থাপন করার জন্য যেভাবে আমি শেয়ার করি না কেন সেটা একটা কন্টেন্ট। এখন এই কন্টেন্টটা অ্যাকচুয়ালি কত ধরনের? কন্টেন্ট হচ্ছে 3 ধরনের: আর্টিকেল রাইটিং, স্ট্যাটিক ইমেজ, ভিডিও ফুটেজ বা মোশন ভিডিও। এই কন্টেন্টটা আমরা 3 ভাবে প্রেজেন্ট করি মানুষের সামনে। আর্টিকেল রাইটিং এর মাধ্যমে। আর আর্টিকেল রাইটিং কোনটা সেটা তো আমরা দেখলাম, এই জিনিসটাকে বলে রাইটিং এর মাধ্যমে। জি। আর একটা হলো স্ট্যাটিক ইমেজ, মানে এরকম স্থির চিত্র, একটা চিত্র। যেমন এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে সেখানে বোঝা যাচ্ছে যে একজন বা দুজন ব্যক্তি ল্যাপটপে কাজ করছে। তো এখন ল্যাপটপে কাজ করছে, এই চিত্রটার সাথে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মিল আছে। কারণ আমরা ডিজিটাল মানে কি? ডিজিটাল মানেই হচ্ছে অনলাইনে কাজ করা। তো অনলাইনে ভিত্তিক যে বিজনেসটা বা প্রচারটা, সো এখানে কিন্তু অনলাইন ভিত্তিক কাজটা হচ্ছে। তার মানে এই কন্টেন্টের সাথে এই চিত্রটার কিন্তু মিল আছে। এখন আমি এই চিত্রটা যদি এমনিও দিয়ে দিই, নর্মালিও দিয়ে দিই, তাহলে কিন্তু মানুষ বুঝবে যে না অ্যাকচুয়ালি এই চিত্রটাতে কি বোঝানো হয়েছে। তো আমাকে আমি যদি কোনো কিছু ক্যাপশন ছাড়াই মানুষকে বোঝাতে চাই, তাহলে আমাকে ছবিটা এমন সিলেক্ট করতে হবে যে ওই ছবিটা পড়ে যেন মানুষ বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আমি কি বোঝাতে চাচ্ছি। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে মোশন ভিডিও। মোশন ভিডিও জিনিসটা কি? এই মোশন ভিডিও বা মোশন গ্রাফিক্স এর উপর একটা কিন্তু কোর্স আছে। এটা কি জানেন? মোশন ভিডিও বা মোশন গ্রাফিক্স এর উপর কিন্তু কোর্স আছে। এটা কি জানেন? এই যে মোশন গ্রাফিক্স, নো ম্যাম, এইসব ভিডিওকে বলা হয় মোশন ভিডিও বা মোশন গ্রাফিক্স। এইসব অ্যাড কি আমরা টিভিতে দেখি না? সচরাচর টিভিতে কিন্তু দেখা যায়। জি ম্যাম, টিভিতে দেখি এখন তো এইসব অ্যাডগুলা যে আমরা টিভিতে দেখি, এই অ্যাডগুলা যারা তৈরি করে, এই যে ভিডিওটা যে তৈরি করছে, সে কি এমনি এমনি তৈরি করছে? সে আগে এটা শিখছে, শিখে তারপরে এটা তৈরি করছে। আর এই এক একটা মোশন গ্রাফিক্স যারা করে, মোশন গ্রাফিক্স এর যে ডিমান্ড, ঠিক আছে, হিউজ পরিমাণে ডিমান্ড মোশন গ্রাফিক্স। সো আমি বলবো যে শিখলে এমন ভাবে নিজেকে তৈরি করবেন যেন সব দিক দিয়ে আপনি পারফেক্ট হয়, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ট্রাই করব ম্যাম। তারপরে আছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং কি? ইমেল মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং এর প্রসেস, যার মাধ্যমে আমরা আমাদের পণ্য বা সেবা অন্যের নিকট উপস্থাপন করতে পারি। ইমেল মার্কেটিং হলো এক ধরনের ডিজিটাল মার্কেটিং প্রসেস, যার মাধ্যমে আমরা আমাদের পণ্য বা সেবা অন্যের নিকট উপস্থাপন করি। অর্থাৎ আমরা এটা এমন একটা প্রসেস যার মাধ্যমে আমরা মেইল করি। আমি আপনাদেরকে ক্লাসেও বারবার বলছি যে আমি যখন নিজের সেলফ মার্কেটিংটা করব তখন কি করব? আমি মানুষকে মেইল করব, মানুষের লিড কালেক্ট করব, করে মেইল করব। আমি এই কথাটা বলছিলাম না গত ক্লাসে? আমি মেইল করব। হ্যাঁ ম্যাম, মেইল করার মাধ্যমে নিজের, তো এই সেলফ মার্কেটিং করি আর যাই করি এটাকে ইমেল মার্কেটিং বলা যায়।
এই ইমেল মার্কেটিং কিন্তু আমরা দুই ভাবে করি। জি। কি কি বলেন তো, বলতে পারবেন? হ্যাঁ, ইমেল মার্কেটিং আমরা দুই ভাবে করি, মার্কেটিং একটা পেইড একটা অর্গানিক। নো ম্যাম। এই ইমেল মার্কেটিং ও দুই প্রকার, একটা পেইড একটা অর্গানিক। ইমেলও কিন্তু আমরা পেইড অর্গানিক দুইটাই করি, দুইটাই করি। আমরা টাকা দিয়েও ইমেল মার্কেটিং করি, আমরা ফ্রিতেও করি। টাকা দিয়ে করলে কি হবে, আমরা অর্গানিক ভাবে আমরা একটা মেসেজ হয়তো 100 জনকে পাঠাতে পারবো, 50 জনকে পাঠাতে পারবো, কিন্তু পেইড করলে সেটা আমি একসাথেই 500, 1000, 2000 এরকম মানুষকে পাঠাইতে পারবো। বুঝতে পারছেন? জি ম্যাম, ইমেল মার্কেটিং তো সাধারণত বাংলাদেশে মনে হয় চলে না। ইমেলে কয়জন ঢোকে বাংলাদেশে? ডিমান্ড বাংলাদেশে আপনার আইডিয়াই নেই। আমি তো খুঁজেই পাই না। আমি তো দেখছি বড় বড় অফিসাররা বা যেগুলা হলো যারা একটু আইটি না, না, লেভেলে না, কাজ করে email তারাই শুধু marketing ইমেল নিয়ে ঘাটাঘাটি করে, ইমেলে ঢোকে। অনেক দিন। তাছাড়া এমনও মানুষ আছে, এমনও মানুষ আছে যে দেখা যাচ্ছে যারা কখনো ইমেলে ঢুকেই নাই, ওই ফোন চালু করতে ওই প্লে স্টোর খুলতে যে ইমেলটা খুলছে ওইটাই, তাছাড়া আর নেই। ইমেল মার্কেটিং করে মানুষ অনেক প্রমোশন করে, সেটা যদি একবার ইমেলে ঢুকে প্রমোশন পেজে যান তাহলেই বুঝতে পারবেন। এই যে সাইটগুলো আছে, এই যে ফুড পান্ডা বাংলাদেশি, সেভ আপ অ্যান্ড স্টক আপ উইথ পান্ডা মার্ট, সুজয়, অনেক আছে। এই যে মানে মানুষ সাধারণত ঢোকেই না, মানে কোনো কাজ ছাড়া তো মানুষ ঢোকে না, শুধু জাস্ট এটা কি দিলেই হবে না, এটা কোনো ফ্রিল্যান্সার কাজ তারা আছে তো সবচেয়ে বেশি ইউজ করে এটা, কিন্তু শুধু ফ্রিল্যান্সাররা সবচেয়ে বেশি করে। যখন আপনাকে আমি দেখাবো তখন বুঝতে পারবেন অনেক কাজ। এই যে দেখেন স্পন্সর লেখা, দেখছেন স্পন্সর? ওকে ম্যাম, এই স্পন্সর মানে কি, এটা পেইড। এটা এই যে পেড, স্পন্সর পেইড, আর বাকিগুলোতে এটা paid নাই, করা। তার মানে এগুলো অর্গানিক। এরপর আছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অ্যাফিলিয়েট মার্কেটিং, আমি এই সংজ্ঞাটা না বলে আমি সরাসরি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যে সাপোজ আপনি অনলাইনে ড্রেস সেল করেন, বা আপনি আপনার এলাকাতে ড্রেস সেল করেন, বা অনলাইনে করেন, যেখানেই করেন। এখন আপনি একা একাই সেল দিচ্ছেন, তো দেখা যায় এক সময় করতে করতে আপনার বিজনেসটা বড় হয়েছে, তখন আপনি আপনার এই সেলিং প্রসেসটার জন্য, আপনার এই অনলাইনে বিক্রির জন্য আপনি কিছু লোক হায়ার করলেন। বা দেখা যায় আপনি যদি অফলাইনেও করেন, আপনার এলাকাতে আপনি সেল করেন, এখন আপনি চাচ্ছেন যে মিরপুর এলাকাতেও আপনি এই ড্রেসগুলো সেল করবেন, বা বরিশালে আপনি এই ড্রেসগুলো সেল করবেন। তো এর জন্য আপনি বরিশালের একটা লোক হায়ার করলেন, বরিশালের একটা লোকের সাথে কথা বললেন যে আপনি আমার এই ড্রেসগুলো এখানে সেল করে দিবেন, আপনার শোরুমে রাখবেন, রেখে আপনি সেল করে দিবেন, বিনিময়ে আমি আপনাকে কিছু কমিশন দিব। তো এই প্রসেসটা, অর্থাৎ আমি আমারই পণ্য তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা যদি বিক্রি করাই, আমিও বিক্রি করব, কিন্তু তার দ্বারাও যদি বিক্রি করাই, তাকে আমি বিনিময়ে কিছু কমিশন দিব। বর্তমানে অনলাইনে কিন্তু এটা হিউজ পরিমাণে চলে, ঠিক আছে? যারা অনলাইনে বিজনেস করে তারা কিছু মেয়ে নিয়োগ করে বা কিছু ছেলে নিয়োগ করে, যারা তার এই প্রোডাক্টগুলোকে বিভিন্ন গ্রুপে শেয়ার করে, এগুলা সেল বাড়াতে এই সেল যে তারা করে দেয়, তার বিনিময়ে তাদেরকে কিছু কমিশন দেয়। এই কাজটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। বুঝতে পারছেন? তারপর আছে সিপিএ মার্কেটিং। সিপিএ এর ফুল মিনিং হলো কস্ট পার অ্যাকশন। তো এই সিপিএ মার্কেটিং জিনিসটা কি? সিপিএ মার্কেটিং হচ্ছে একটি অনলাইন মার্কেটিং এর কৌশল। আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এ কি বুঝেছি, যে আমি কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আমার পণ্যটাকে প্রচার করব, তাই তো? তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আমার পণ্যটাকে প্রচার করব। আর অ্যাফিলিয়েট এটা হলো বিক্রি করব, তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা বিক্রি করব, এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। আর সিপিএ মার্কেটিং হলো আমি তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আমার পণ্যটাকে প্রচার করব। অ্যাফিলিয়েট আর সিপিএ এর মধ্যে পার্থক্য কি বুঝতে পারছি? জি, অ্যাফিলিয়েট মার্কেটিং হলো আমার কোনো পণ্য অন্য দিয়ে
বিক্রি করব, আর এই সিপিএ মার্কেটিং হলো প্রচার করব। তারপর আছে একটা বিক্রি আর একটা মোবাইল প্রচার করা। মার্কেটিং। মোবাইল মার্কেটিং কি? মোবাইল মার্কেটিং হলো আমি মোবাইলের মেসেজের মাধ্যমে যে মার্কেটিংটা করি। এর সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে সিম কোম্পানি। তাদের প্রতিনিয়তই অফার থাকে, এত টাকা, এত এমবি, এত মিনিট। তখন আমার কথা হচ্ছে তারা যদি এই অফারগুলো আমাদের না জানাতো, আমরা কি জানতে পারতাম? তারা যদি মোবাইলে মেসেজ করে না জানাতো, আমরা জানতাম না। তো এইগুলো তারা কিন্তু মার্কেটিং করছে, প্রচার করছে। এই জিনিসটাকে বলা হয় মোবাইল মার্কেটিং, অর্থাৎ মোবাইলের মেসেজের মাধ্যমে যদি আমি কোনো বিষয় সম্পর্কে জানি। তো আজকের এই স্লাইডটাকে বুঝতে পারছেন? আচ্ছা, জি ম্যাম। তো আমি কি পরবর্তীতে আরেকটা স্লাইড নিব নাকি এইটাই রাখবো? ম্যাম এখানে যা বুঝাইছেন বুঝতে পারছি, আমার কোনো তাহলে এখানে আমি আর কোনো নেক্সট প্রশ্ন স্লাইডে নেই। যাব। ওকে, জি। ওকে। তারপর আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে এসইও। এই স্লাইডটা কি ক্লাসে করা হয়েছে, দেখা হয়েছে? আচ্ছা, নো ম্যাম, ক্লাসে করেন, ক্লাসে শুধু ইউটিউব নিয়ে কথা বলছেন, আর লাস্টে আচ্ছা, তার মানে গতকালকে শুধু এই ফেসবুকে ক্লাসটা পান নাই আপনি। পেজ। ঠিক আছে, তো যেটা আছে সেটা হচ্ছে এসইও। এসইওর ফুল মিনিং কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি যদি একজন ডিজিটাল সার্চ মার্কেটার হইতে ইঞ্জিন চাই, এসইওতে আমাকে অপটিমাইজেশন। এক্সপার্ট হইতে হবে, একদম এক্সপার্ট লেভেলের হইতে হবে এসইও। আমি যত ভালো এসইও এক্সপার্ট হব, আমার ডিমান্ড তত বেশি। এখন এই এসইও এক্সপার্টকে আমি একদিনে হতে পারবো? কখনোই। এই এসইও এক্সপার্ট হইতে গেলে আমার অনেক রিসার্চ করতে হবে, আমার রাতের ঘুম হারাম করে ফেলতে হবে, আমার প্রচুর পরিমাণে ঘাটাঘাটি করতে হবে। যত বড় বড় ইউটিউবার আছে, বড় বড় আছে, তাদেরকে দেখতে হবে, তাদেরকে ফলো করতে হবে, তারা কি ধরনের কিওয়ার্ড ইউজ করে, কিওয়ার্ডের উপরে রিসার্চ করতে হবে। যেমন আমার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, ঠিক আছে, আমি সেখানে এসইও করার জন্য, আমি নিজের প্র্যাকটিসের জন্য যদি এসইও করি, ঠিক আছে, সেটাই কিন্তু প্রথম দিন আমার এসইওটা অতটা ভালো হবে না। কিন্তু যখন আমি একটা টাইম নিয়ে ওইখানে এসইও করতেই থাকবো, একটা সময় পরে দেখা যাবে আমি কিন্তু এসইওর উপরে এক্সপার্ট হয়ে গেছি। এতে করে কি হবে? আমার ইউটিউব চ্যানেলটাও দাঁড়িয়ে যাবে, আমি এসইও এক্সপার্টও হয়ে যাব। তো এই এসইও জিনিসটা কি? এসইও হলো অনলাইন সাফল্যের একটি মৌলিক দিক। এর মাধ্যমে আমরা আমাদের পরিষেবাগুলো কার্যত মানুষের কাছে পৌঁছে দিতে পারি। যে জিনিসটা আমি আগের স্লাইডটাতে বলছি, যে এই কিওয়ার্ড দিয়ে যারা এসইও করবে তাদেরটা সামনে থাকবে, যারা করবে না তাদেরটা পিছনে। এখন সেটা পেইড করুক বা অর্গানিক করুক। যদি পেইড করে তাহলে সে যেই কিওয়ার্ড দিয়ে করবে সেই কিওয়ার্ড লিখে সার্চ করলে তারটা র্যাঙ্কিং, যেই কিওয়ার্ড দিয়ে করবে না সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে তারটা র্যাঙ্কিং এ নাও থাকতে পারে। এটা কি আমি বলছিলাম না? ম্যাম হ্যাঁ ম্যাম, যদি একই কিওয়ার্ড দিয়ে যদি অনেকেই করে তাহলে কি রকম হবে? পেইড না অর্গানিক? মানে দেখা যাচ্ছে এটা অর্গানিক ভাবে, অর্গানিক বা পেডি দুটাই হলো, কিন্তু হলো আমি লিখলাম যে ডিজিটাল মার্কেটিং দিয়ে ঘড়ি লার্নিং করছে, বা নিচে যেটা আরেকটা আছে ওইটা করছে, বা এনাদার কোনো ওয়েবসাইট বা কোম্পানি একই এখন এইখানে কিওয়ার্ড এই দিয়ে যে করছে, আমরা তাহলে যে এটা কার্ডটা এসইও গুলো করি, উপরে আসবে। এসইও গুলোর কিন্তু প্রত্যেকটার একটা স্কোর থাকে। জি। একই কিওয়ার্ড সবাই সবাই মানে হ্যাঁ, হয়তো পারে এমন যে একটা দুইটা কিওয়ার্ড হয়তো সবার সাথে মিলে যেতে পারে, কিন্তু বাকি কিওয়ার্ড তো মিলবে না। বাকি কিওয়ার্ড বা ওই কিওয়ার্ড গুলোর উপর ভিত্তি করবে যে অ্যাকচুয়ালি আমার এসইও পারফরমেন্সটা কতটা ভালো। ইউটিউব চ্যানেলে এক কিওয়ার্ড কিন্তু অনেক মানুষই দেয়, কিন্তু সবার এসইও স্কোর কি 100 হয়? হয় না। যার এসইও স্কোরটা 100 হয় সেই কিন্তু উপরে থাকে। অর্থাৎ আমার এসইওটা যত ভালো হবে তত আমি অনলাইন সেক্টরে সাকসেসফুল হবে। বুঝতে পারছেন? এই জন্যই এসইও কে বলা হয় অনলাইন সাফল্যের একটি দিক। তারপরে এই সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন তো আমরা জানি
যে আমরা অনলাইনে যে তথ্য খুঁজছি তা খুঁজে পেতে সাহায্য করে। আর এই সার্চ ইঞ্জিন কোনগুলো সেটাও জানি, গুগল, ইয়াহু, বিং, ইয়ান্ডেক্স, এগুলা আমরা দেখছি আগের স্লাইডটাতে। তো অপটিমাইজেশন কি? অপটিমাইজেশন হলো একটি ট্রেন্ডিং সিস্টেমকে উন্নত করার, অর্থাৎ যেই সিস্টেমটাই আছে সেই সিস্টেমটাকে আমরা আরো ডে বাই ডে ডেভেলপ করব। এসইওর টার্গেট কি? এসইওর টার্গেট হচ্ছে তিনটা, একটা ইমপ্রেশন, আর একটা ক্লিক থ্রু রেট, আর একটা হলো এঙ্গেজমেন্ট। এই তিনটা হচ্ছে আমাদের এসইওর টার্গেট। এই এসইও করে, ঠিক আছে, আমরা আমাদের এসইও করি মূলত তিনটা জিনিসের উদ্দেশ্যে, তিনটা জিনিস। সেই তিনটা জিনিস কি? ইমপ্রেশন, সিটিআর, এঙ্গেজমেন্ট। এই তিনটা জিনিসের জন্য আমরা অ্যাকচুয়ালি এসইওটা করি। এই ইমপ্রেশন যেটা, ইমপ্রেশন জিনিসটা কি আমি যদি বলি, ইমপ্রেশন বাড়ানো। যেমন আমি এখন এখানে ডিজিটাল মার্কেটিং কি, এই ডিজিটাল মার্কেটিং কি এটা লিখে যদি সার্চ করি, সার্চ করলে দেখা যাবে, দেখেন নতুন একটা সামনে, নাম কি? জেবিডি আইটি। এই জেবিডি আইটি ঘুরি লার্নিং এর থেকে উপরে চলে গেছে। এটা যাওয়ার কারণটা কি বলেন তো? আমি একটু আগে বলছি যে একটা থেকে আরেকটা বিট করবে, উপরে যাবে, এর কারণ কি? ইয়েস, এসইও। সে খুব ভালো এসইও করছে, যার কারণে সে এখন ঘুরি লার্নিং এর থেকে টপ পে আছে, উপরে আছে। সে কিন্তু তার যদি এই জায়গাটা ধরে রাখতে হয় তাহলে কিন্তু তার প্রতিনিয়ত এই জায়গায় এসইওটা ঠিক রাখতে হবে। কিন্তু সে যদি ভাবে না একবার করছি হয়ে গেছে, পরবর্তীতে যদি আর হাতও না দেয় তাহলে দেখা যাবে ঘুরি লার্নিং তার থেকে আবার উপরে চলে গেছে। এখন আমার কথা হচ্ছে, যে জিনিসটা বলবো সেটা হলো যে ইমপ্রেশন। এই ইমপ্রেশন জিনিসটা আমি যখন ডিজিটাল মার্কেটিং কি এইটা লিখে যখন সার্চ করব, অর্থাৎ আমি ডিজিটাল মার্কেটিং কি এই সম্পর্কে জানতে চাচ্ছি বাংলায়, তো ডিজিটাল মার্কেটিং কি এইটা লিখে যখন আমি সার্চ করব তখন আমার সামনে এই যে ওয়েবসাইটগুলো আসছে, আমি কি সবগুলাই করব না, আমি একটা একটা করে দেখবো, তাদের টাইটেল করব, তারপরে নিচে যে শর্ট করে কিছু লিখে দিছে এই জিনিসগুলো পড়বো। পরে আমার যেটা মনে হবে যে না এইটা পড়লে হয়তো আমার কাজে লাগবে, এইটা পড়লে আমি হয়তো কিছু জানতে পারবো, বা আমার যে সমস্যাটা সেটা আমি সমাধান করতে পারবো, তখন কিন্তু আমি সেটাতেই ঢুকবো। যেমন আমার মনে হচ্ছে যে আইটি নেট হোস্টিং একটা পড়লে হয়তো আমার কিছুটা উপকার হবে, তখন কি করলাম, এই যে আমি আইটি নেট হোস্টিং এ ক্লিক করে ঢুকে গেলাম। কিন্তু কথা হচ্ছে যে এই যে ফার্স্ট পেজে মানুষ কি খুঁটে খুঁটে নিচেরটা দেখতে যায় না, উপরে যে কয়টা থাকে মানুষ সেই কয়টাই দেখে। এখন আমি এসইও করলাম, আমারটা একদম দেখা যায় গুগলের 4 নাম্বার 5 নাম্বার পেজে গেছে। ওই 4-5 নাম্বার পেজ কি মানুষ যে ঘাটতে যায় বেশি কি ঘাটাঘাটি করে না। করে কোন পেজটা? 1 নাম্বার পেজটাই কিন্তু মানুষ বেশি ঘাটাঘাটি করে। তাহলে এই ফার্স্ট পেজটা যেহেতু ঘাটাঘাটি করে, তাহলে আমার টার্গেট হবে এই ফার্স্ট পেজে নিজেকে রাখা, বিশেষ করে ফার্স্টের দিকে। তো এখন এই যে ফার্স্টের দিকে যদি আমি থাকি, তাহলে মানুষ যখন এই যে স্ক্রল করবে, এই স্ক্রল করাতে কিন্তু এই জেবিটিআইটি, ঘুরি লার্নিং বা আমার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা কিন্তু ইমপ্রেশন পাচ্ছে। যখন আমি স্ক্রল করবো, এই যতগুলা ওয়েবসাইট আমি স্ক্রল করে করে আসলাম প্রতিটাই কিন্তু ইমপ্রেশন পাইছে। ঠিক আছে, এটা হচ্ছে ইমপ্রেশন। হ্যাঁ, ইমপ্রেশন পাবে, কারণ না ঢুকলেও এটা ইমপ্রেশন পাবে। এটা ভিজিট করছে, আমি দেখছি, আমার চোখের সামনে পড়ছে, এটা আমার চোখের সামনে পড়ছে, তার মানে এটা আমি দেখছি, সো ইমপ্রেশন পেয়ে গেছি। এখন ক্লিক থ্রু রেট, আমার আসল উদ্দেশ্য তো আর ইমপ্রেশন না, আমার আসল উদ্দেশ্য হচ্ছে কোনটা? আমার আসল উদ্দেশ্য হলো এঙ্গেজমেন্ট। এটা হলো আমার আসল উদ্দেশ্য। তো এখন এঙ্গেজমেন্ট তো আমি এখনো পাই নাই, এঙ্গেজমেন্টটা পাবো কখন দেখি। তো এই যে আমি বললাম যে আমি ঘুরতে ঘুরতে আমার মনে হলো যে আইটি নেট হোস্টিংটা হয়তো আমাকে সেই রেজাল্টটা দিতে পারবে যেটা আমি চাই। তো আমি আইটি নেট হোস্টিং এ গেলাম, যাওয়ার পর এই যে আমি আইটি নেট হোস্টিং এ ক্লিক করলাম না, এই যে গিয়ে আমি ক্লিক করলাম, এই ক্লিক করাতে কি হলো, আইটি নেট হোস্টিং এর ক্লিক থ্রু রেটটা বাড়লো। ঠিক আছে, তারপরে আমি যখন আইটি নেট হোস্টিং ক্লিক করে যাওয়াতে ক্লিক থ্রু রেট বাড়লো। এখন আমি আইটি নেট হোস্টিং এর ভিতরে ঘুরে ঘুরে এটা দেখতেছি না, এতে করে কি হলো, আইটি নেট হোস্টিং এর ভিউজটা বাড়লো বা ট্রাফিক বাড়লো। ওয়েবসাইটের ভাষায় এটাকে ট্রাফিক বলে। ঠিক আছে, যখন কোনো মানুষ তার ওয়েবসাইটটা ভিজিট করবে সেই ব্যক্তিটাকে ট্রাফিক বলে। ঠিক আছে, আর যদি আমরা ইউটিউবের ক্ষেত্রে বলি তাহলে সেটাকে বলে ভিউজ। আমার ভিউজ বাড়লো।
এখন আইটি টেস্টিংটা পড়লাম, পড়ার পর মনে হলো না এটা হয়তো হবে না। আচ্ছা আমি এর থেকে বের হয়ে যাই, আমি অন্য একটাতে যাই। আচ্ছা আমি 10 মিনিট স্কুলে যাই। তো 10 মিনিট স্কুলে গেলাম, গিয়ে তাদের এই যে দেখলাম। হ্যাঁ আমার মনে হলো যে কি রে, তারা ইমেল মার্কেটিং এর উপরও কোর্স করায়, তার মানে তারা ডিজিটাল মার্কেটিং এর উপরও হয়তো কোর্স করাবে, বা ডিজিটাল মার্কেটিং এখান থেকে তাদের এখান থেকে এই ভিডিওগুলো দেখে হয়তো আমি কিছু শিখতে পারবো। যাক ভালো হয়েছে, আমি একটা ভালো জায়গা পাইছি। এই যে আমার মনে হলো, এখন আমি কি করব, তাদের হয়তো ভিডিওগুলো দেখবো, নয় তাদের সাথে যোগাযোগ করে তাদের এখানে আমি ভর্তি হব। তাদের উদ্দেশ্যটা কি সফল হলো? হয়ে গেল। তাদের উদ্দেশ্যটাই ছিল, টার্গেটটাই ছিল 10 মিনিট স্কুলের যে স্টুডেন্ট ভর্তি করানো। এটা কি তাদের টার্গেট না? টার্গেট স্টুডেন্ট ভর্তি করানো। তো তাদের টার্গেটটা কি অ্যাচিভ হলো? হয়ে গেল। মোট কথা আমার যে মেন টার্গেটটা থাকবে, আপনার যে মেন টার্গেট থাকবে কোনো বিষয়ের উপর, সেই টার্গেটটা যখন আপনার সাকসেস হবে তখন সেটা হবে এঙ্গেজমেন্ট। ঠিক আছে? আর আপনার টার্গেট হচ্ছে, আপনার টার্গেট মানেই এসইও টার্গেট, এসইওর উদ্দেশ্য। বুঝতে পারছেন? সেই উদ্দেশ্যটা যখন আমার অ্যাচিভ হয়ে যাবে তখন আমি বুঝতে পারবো যে না আমার কাজ হয়ে গেছে, এসইও কমপ্লিট। এসইওটা কমপ্লিট হয়েছে। তারপরে এই এসইও আমরা, এসইও কত প্রকার সেটা দেখি। এসইও দুই প্রকার, একটা ওয়েবসাইট এসইও, একটা সোশ্যাল সাইট এসইও। ওয়েবসাইট এসইও কোনটা? আমরা আমাদের ওয়েবসাইটে যে এসইওটা করি সেটা হলো ওয়েবসাইট এসইও, আর সোশ্যাল সাইটে যেটা করি সেটা সোশ্যাল সাইট এসইও। সোশ্যাল সাইট বলতে ফেসবুক, ইউটিউব, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইউটিউব এইসব জায়গায় আমরা র্যাঙ্কিং এ থাকার জন্য যে এসইওটা করি সেটাকে বলে সোশ্যাল সাইট এসইও। আর আমরা ওয়েবসাইটে র্যাঙ্কিং এ থাকার জন্য যে এসইওটা করি সেটাকে বলে ওয়েবসাইট এসইও। তারপরে ওয়েবসাইট এসইও কিন্তু আবার দুই প্রকার, কি কি? একটা অন পেজ এসইও, একটা অফ পেজ এসইও। অন পেজ এসইও কোনটা? যেটা আমরা অন সাইডে করি। এই বিষয়গুলো অ্যাকচুয়ালি এখন এইভাবে দেখেন, বাট পরবর্তীতে যখন আমরা প্র্যাকটিক্যালি করব তখন আরো বেশি আমাদের মাথায় ঢুকবে এগুলা, যে অ্যাকচুয়ালি অন পেজ এসইও কি, অফ পেজ এসইও কি, এগুলো প্র্যাকটিক্যালি দেখবো আমরা। ঠিক আছে? তো অন পেজ এসইওর আরেকটা নাম হচ্ছে আছে, সেটা হলো টেকনিক্যাল এসইও। অনেক ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমি টেকনিক্যাল এসইও করাতে চাই, তখন আপনি কি বলবেন? যে আমি তো টেকনিক্যাল এসইও জানি না। কিন্তু যদি জানা থাকে যে না অন পেজ এসইওর আরেক নাম হলো টেকনিক্যাল এসইও, তখন আপনি বলতে পারবেন হ্যাঁ আমি এটা করে দিতে পারবো। তো এই অন পেজ এসইও কি? অন সাইডে যে প্রক্রিয়া, অর্থাৎ এমন এসইও যেটা মানুষ দেখতে পারবে। মানে এসইও এর ভিতরে এমন কিছু কাজ যেগুলো মানুষ দেখতে পারবে যে আমি এগুলা দিয়ে এসইও করছি। যেমন ইউটিউবের ক্ষেত্রে কি হয়, আমরা যে কিওয়ার্ড গুলা ইউজ করি সেই কিওয়ার্ড গুলা যদি কেউ ভিডিও ব্যবহার করে তাহলে সে দেখতে পারে যে সে আসলে কি কি কিওয়ার্ড ব্যবহার করছে। কিন্তু যদি ভিডিও ব্যবহার না করে তাহলে তখন কি দেখতে পারে? পারে না। অর্থাৎ এমন ভাবে এসইওটা করা যেটা মানুষ দেখতে পারবে না, সেটাকে বলে অফ পেজ এসইও। আর অন পেজ এসইও কোনটা? যেটা মানুষ দেখতে পারে। ঠিক আছে? তো অন পেজ এসইওর মধ্যে আমরা কি কি কাজ করি? অন পেজ এসইওর মধ্যে আমরা করি টাইটেল ট্যাগ অপটিমাইজেশন, মেটা ট্যাগ, ইউআরএল পারমালিঙ্ক, হেডিং ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, ইমেজ অপটিমাইজেশন, কন্টেন্ট অপটিমাইজেশন। তো আমি একদম লাস্ট থেকে বুঝাই। ঠিক আছে? যে জিনিসগুলো অ্যাকচুয়ালি কি। কন্টেন্ট অপটিমাইজেশন মানে হলো একটা কোয়ালিটিফুল কন্টেন্ট, অর্থাৎ একটা ভালো কন্টেন্ট আমার এই অন পেজ এসইওর মধ্যে রাখতে হবে। আমি যে কন্টেন্টটা নিয়ে কাজ করব সেই কন্টেন্টটা যেন ভালো হয়, কোয়ালিটিফুল হয়, সেটা আমার দেখতে হবে। এটা হলো কন্টেন্ট অপটিমাইজেশন। এরপর আছে ইমেজ অপটিমাইজেশন। ইমেজ অপটিমাইজেশন জিনিসটা কি? এই যে আমি যে আমার কন্টেন্টটা রাখছি না, এই কন্টেন্টের মধ্যে আমি যে ইমেজ ব্যবহার করছি, আমার এই ইমেজটা যেন কোয়ালিটিফুল হয়। যদি এমন হয় যে আমি আমার ওয়েবসাইটে ঢুকলাম, আমি যে কন্টেন্ট আপলোড করছি আমার এই ইমেজটা একদম ব্লার বা ফাইটে গেছে বা আসতে লোডিং এ টাইম নিচ্ছে, তাহলে জিনিসটা কিন্তু খুবই বাজে দেখাবে। আমার যদি কোনো অডিয়েন্স থাকে বা ট্রাফিক থাকে, সে যখন আমার ওয়েবসাইটটা ভিজিট করবে, সে যদি দেখে যে আমার এই ছবিটা ফেটে গেছে বা আমার এই ছবিটা ঘোলা বা আমার এই ছবিটা আসতে অনেক টাইম নিচ্ছে, তখন সে বিরক্ত বোধ করবে। তো তখন কিন্তু সে আমার ওয়েবসাইট থেকে বেরিয়ে যাবে, অন্য একটা ওয়েবসাইটে যাবে। তো এই জন্য আমরা ইমেজের দিকটা লক্ষ্য করব যে আমার ইমেজের যেন এমবি সাইজটা কম থাকে, এবং আমার ইমেজটার যদি এমবি সাইজ কম থাকে তাহলেই কিন্তু আমার ইমেজটা একদম এরকম ফ্রেশ হবে, যেটা লোডিং এও টাইম কম নেবে এবং ফাটবেও না। তাহলে আমি আমার ইমেজের দিকেও ফোকাস করব। তারপর আছে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল এন্ড এক্সটার্নাল লিঙ্ক জিনিসটা কি? ইন্টারনাল লিঙ্ক জিনিসটা কি? এখানে কোনো ইন্টারনাল লিঙ্ক দিছে কিনা একটু দেখে নিই।
এটা তো এটা খুব টাইম নিচ্ছে। ঘড়ি লার্নিং এ যাই, সেখান থেকে বেটার। আচ্ছা, আমি ঘড়ি লার্নিং এ আসলাম। এই যে আমি যদি অনলাইন ইনকামের উপর ক্লিক করি, আরেকবার বুঝাই, এখন আমি কোন ওয়েবসাইটে আছি? ঘড়ি লার্নিং। এখন আমি অনলাইন ইনকাম এটাতে ক্লিক করার পর কোন ওয়েবসাইটে আছি? এখনো ঘড়ি লার্নিং এ আছি। তাহলে বোঝা গেল আমি ঘড়ি লার্নিং একটা পেজ থেকে আরেকটা পেজে চলে গেছি, একটা বইয়ের মতো। দেখা যায় আমি এক বইয়ের এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠাতে গেলাম। এটাকে বলে ইন্টারনাল লিংক, যে লিংকের মাধ্যমে ক্লিক করে আমরা এক পেজ থেকে, একই ওয়েবসাইটের এক পেজ থেকে আরেক পেজে যেতে পারবো। বুঝতে পারছেন? আর এক্সটার্নাল লিংক জিনিসটা কি? এক্সটার্নাল লিংক হচ্ছে যে এখন আমি কোন ওয়েবসাইট? ঘড়ি লার্নিং এ আছি। তো এখন আমি কোন ওয়েবসাইটে চলে আসলাম? কোকা-কোলা। আমি কি আর ঘড়ি লার্নিং এ আছি? কোকা-কোলা। আমি ঘড়ি লার্নিং থেকে সরাসরি কোকা-কোলা তো চলে গেছি। তো এক্সটার্নাল লিংক হচ্ছে এইটাই, যেটা যে লিংকের মাধ্যমে আমরা এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে চলে যাব, ওয়েবসাইটের বাইরে চলে যাব, সেটাকে বলে এক্সটার্নাল লিংক। আর এই ইন্টারনাল লিংক, এক্সটার্নাল লিংক আমরা আমাদের কন্টেন্টের মধ্যে যখন দিব বা আমরা এসইও করার সময় যখন ব্যবহার করব, তখন এই দুইটাকে একত্রে বলে অ্যাঙ্কর ট্যাগ। বুঝতে পারছি? এই দুইটাকে বলে অ্যাঙ্কর ট্যাগ, মানে আমরা যেই কাজগুলো করি সেই কাজের একটা নাম অ্যাঙ্কর ট্যাগ। এরপরে হলো হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ জিনিসটা কি? এই যে আমরা যদি রচনাও লিখি, রচনার প্রতিটাতে একটা করে হেডিং দেই না? এই যে একটা করে হেডিং দেই না? এই হেডিং গুলা যখন আমরা আমাদের কন্টেন্টে ব্যবহার করব, হেডিং গুলো আমাদের ব্যবহার করতে হবে। এগুলাকে H1, H2, H3, এটাকে আরো বিষয় বিস্তারিতভাবে জানতে পারবেন যখন আমরা প্র্যাকটিক্যালি অন পেজ এসইওটা করব তখন। তো এই হেডিং ট্যাগ গুলো যদি আমরা আমাদের ব্যবহার করতে হবে অন পেজ এসইওতে। এরপরে আছে ইউআরএল বা পারমালিংক। ইউআরএল আর পারমালিংক দুটো কিন্তু আলাদা। ইউআরএল জিনিসটা কি? ইউআরএল হলো এই যে ঘড়িলার্নিং.com, এই ঘড়িলার্নিং.com, https ঘড়িলার্নিং.com, এইটুকু হচ্ছে আমার ওয়েবসাইটের লিংক। এইটুকু লিখে যদি কোনো ব্যক্তি সার্চ করে তাহলে সে সরাসরি ঘড়ি লার্নিং ওয়েবসাইটে চলে যাবে। আমি সরাসরি কোথায় আসলাম? ঘড়ি লার্নিং এর ওয়েবসাইটে আসলাম, কিন্তু আমি ছিলাম কোন জায়গায়? ঘড়ি লার্নিং এর ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট লেখা একটা পেজে ছিলাম। একটা পেজ, এটা জাস্ট তার একটা পেজ, তার ওয়েবসাইটের একটা পেজ। কিন্তু এখন আমি বর্তমানে কই আছি? ঘড়ি লার্নিং এর সরাসরি ওয়েবসাইটে, সরাসরি তার ওয়েবসাইটে আছি, কিন্তু এটা কি একটা পেজ। তাহলে এই পেজের লিংকটা কই? এই পেজের লিংকটা হচ্ছে এই যে এতটুকু, এটাকে বলা হয় পারমালিংক। এই পারমালিংকটা যদি আমি ইউআরএল এর সাথে অ্যাড করে দেই, তাহলে যেই পেজের ইউআরএলটা দিব, যেই পেজের পারমালিংকটা দিব, সেই পেজে আমি সরাসরি চলে যেতে পারবো। কিন্তু যদি আমি কোনো পারমালিংক না দেই, শুধু ইউআরএলটা দেই, তাহলে আমি কোথায় যাব? ওয়েবসাইটে যাব। বুঝতে পারছেন এতটুকু? তারপর আছে মেটা ট্যাগ বা ডেসক্রিপশন। মেটা ট্যাগ বা ডেসক্রিপশন জিনিসটা কি? এই যে আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পরে কতগুলা ওয়েবসাইট আমার সামনে আসছে। সেই ওয়েবসাইটগুলো কি করছে? তাদের প্রতিটা কন্টেন্টের নিচে দেখেন ছোট্ট করে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে 2 লাইন লিখে দিচ্ছে। অর্থাৎ তারা যেই বিষয়ের উপর ভিডিও আপলোড করছে, মানে কন্টেন্ট আপলোড করছে, সেই বিষয় রিলেটেড 2টা লাইন কিন্তু এখানে দিয়ে দিছে, তাই না? যাতে এই 2টা লাইন পড়ে আমরা অ্যাট্রাক্ট হইতে পারি। এই 2টা লাইনকে অ্যাকচুয়ালি বলা হয় ডেসক্রিপশন। এরকমটা আমরাও দিব যখন করব। তারপর আছে টাইটেল। টাইটেলটা হচ্ছে এই যে আমার যে মেইন লাইনটা, যে লাইনটা অ্যাকচুয়ালি ফোকাস করতেছে প্রতিটা জায়গায়, এটাকেই বলা হয় টাইটেল। বুঝতে পারছেন? তো এখানে অ্যাকচুয়ালি সেই বিষয়গুলোই দেখাচ্ছিলাম, যে টাইটেল। বুঝতে পারছি। তো এরপর আছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও কি? অফ সাইডে যে সকল প্রক্রিয়া অবলম্বন করে এসইও করা হয় তাকে বলা হয় অফ পেজ এসইও। অর্থাৎ যে এসইও গুলো আমরা মানুষ দেখতে পারবে না। এসইও করব ঠিকই আমি, কিন্তু মানুষ এই কাজগুলো দেখতে পারবে না, সেটাকে বলা অফ পেজ এসইও। এই অফ পেজ এসইও আবার 3 প্রকার। একটা হলো হোয়াইট হ্যাট বা অর্গানিক, আর একটা হলো ব্ল্যাক হ্যাট এসইও, আর একটা হলো গ্রে হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইওর আরেকটা নাম আছে, সেটা হলো ইথিক্যাল এসইও।
আর ব্ল্যাক হ্যাট এসিও নাম হচ্ছে আনএথিক্যাল এসিও। এখন এই হোয়াইট হ্যাট এসিও কি? হোয়াইট হ্যাট এসিও হলো আমি যে এসিওটা করব সেটা একদম সঠিক পদ্ধতিতে করব, এখানে কোনো আমি চুরি করব না, কোনো ডুপ্লিকেট প্রসেস ব্যবহার করব না, একদম অর্গানিক প্রসেস বা একদম সঠিক পদ্ধতি অবলম্বন করে আমি এসিওটা করব, এটাকে বলে হোয়াইট হ্যাট এসিও। এই হোয়াইট হ্যাট এসিওর মধ্যে কি থাকবে? আমার একটা কোয়ালিটিফুল কন্টেন্ট থাকবে, এর মধ্যে ইন্টারনাল লিঙ্ক থাকবে, স্ট্রং ব্যাকলিঙ্ক থাকবে, সাইট ম্যাপ থাকবে। এখন এই ব্যাকলিঙ্ক কি, সাইট ম্যাপ কি, এই জিনিসগুলো আমরা যখন কাজ করব তখন বুঝতে পারবো। কিন্তু ইন্টারনাল লিঙ্ক জিনিসটা কি সেটা তো বুঝতে পারছি। ইন্টারনাল লিঙ্ক কি বলেন তো? জি জি, ইন্টারনাল লিংক যেটা হলো যে আমাদের ওয়েবসাইটের যেটা না, থাকবে সেটার internal হলো link হলো ফার্স্টে যেটা থাকবে আমার সেটা, ওয়েবসাইটের মানে অ্যাক্সেস ভিতরে থেকে আমি যেটা আরেকটা পেজে চলে যাব। ভিতরে যেটা থাকবে। এটাই তো ইন্টারনাল লিঙ্ক। তারপর আছে ব্ল্যাক হ্যাট এসিও। জি। ব্ল্যাক হ্যাট এসিও কি? ভুল পদ্ধতি অবলম্বন, বা আমি দেখা গেল চুরি করলাম, অন্যের কন্টেন্ট চুরি করলাম, বা দেখা যাচ্ছে যে আমি এমন কোনো প্রসেস অ্যাপ্লাই করলাম যেটা করলে আমি রাতারাতি যে ভাইরাল র্যাঙ্কিং থাকতে পারবো, কিন্তু পরের দিন আমার ওয়েবসাইটই থাকবে না। ঠিক আছে, এই পদ্ধতিগুলোকে বলা হয় ভুল পদ্ধতি বা ব্ল্যাক হ্যাট এসিও। এগুলো আমরা করবো না। তো এই ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে আছে কি কি? কিওয়ার্ড স্টাফিং, ডুপ্লিকেট কন্টেন্ট, ক্লকিং, হিডেন টেক্সট, হিডেন লিঙ্ক, লিঙ্ক স্প্যামিং, কিওয়ার্ড ডেনসিটি অর্থাৎ অতিরিক্ত কিওয়ার্ড থাকবে, লিঙ্ক স্প্যামিং অর্থাৎ এমন লিঙ্ক আমি মানুষকে দিলাম যেটাতে ক্লিক করলে তার আইডি বা ওয়েবসাইট হ্যাক হয়ে গেল বা নাই হয়ে গেল, বা আমি এরকম সাদা কোনো পেজে এমন ভাবে লিঙ্কটা দিয়ে রাখলাম যে মানুষ ক্লিক করার সাথে সাথেই তার একটা ক্ষতি হয়ে গেল, বা দেখা যায় আমার কন্টেন্ট আজকে আছে কালকে নাই, বা আমি অন্যের কন্টেন্ট চুরি করলাম, এইসব বিষয়গুলো যেন আমার না থাকে। তারপর আছে গ্রে হেড এসিও। গ্রে হেড কি? হোয়াইট হেড এবং ব্ল্যাক হেড দুইটা মিলিয়ে আমি যদি কোনো এসিও করি তাহলে সেটাকে গ্রে হেড বলে। গ্রে হেডের মধ্যে 95% থাকবে আমার হোয়াইট হেড অর্থাৎ সঠিক পদ্ধতি, 5% থাকবে আমার ভুল পদ্ধতি। এই দুটা মিলিয়ে যেটা হবে সেটা হলো গ্রে হেড এসিও। আর এই এসিওর গুরুত্ব হচ্ছে, এসিওর মধ্যে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এসিও করলে আমার কি কি হবে সেটা হলো আমার যে এসিওটা সেটা 70% অর্গানিক হবে, ফ্রি ট্রাফিক জেনারেট হবে, এটা লং লাস্টিং হবে, ট্রাস্টেড হবে, হাই কনভারসেশন রেট থাকবে, হাই ক্লিক থ্রু রেট থাকবে এবং সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং এ থাকবে। বুঝতে পারছেন? তো আজকে কি এই পর্যন্তই রাখবো নাকি আর দেখাবো? আচ্ছা, আমি এই স্লাইড দুইটা আপনাকে দিয়ে এই দিচ্ছি। দুইটাই থাক। আপনার কাজ হচ্ছে এই স্লাইড দুইটা আপনি বাসায় দেখবেন, খুব ভালোভাবে দেখবেন, এবং পরবর্তী ক্লাসে মানে আগামীকাল প্রথম 15 মিনিটে আমাকে এই দুইটা বিষয়ে সংক্ষেপে বুঝাইতে হবে। দুইটার বিষয় আপনি আমাকে প্রথম 15 মিনিট বুঝাবেন, তবে বোঝানোটা যেন আমার মন মতো হয়। আচ্ছা আচ্ছা, আপনার মেইলটা বলেন, আমি আপনাকে এই দুইটা মেইল করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, মেল হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম।